হচ্ছেন, একজন বিরোধী নেত্রী হচ্ছেন, আবার ঘুরে একজন বিরোধী নেত্রী হচ্ছেন, আরেকজন প্রধানমন্ত্রী হচ্ছেন। এই তো এই 21শে আগস্ট গ্রেনেড হামলার পরে দেখেন তাদের দুইজনের ভিতরে মুখ দেখা দেখি নেই। এবং whether you like it or not, the reality is বাংলাদেশের সবচেয়ে পপুলার দুটো মানুষের নাম যদি আপনি বলেন, একজনের নাম শেখ হাসিনা রাজনৈতিকভাবে, আরেকজনের নাম খালেদা জিয়া। যেখানে এই দুইজন মানুষের দেখা সাক্ষাৎ হতো, হয়তোবা আন্তরিকতা ছিল না, হয়তোবা খুব একজন আরেকজনের প্রতি শ্রদ্ধা বা আস্থা বা ভালোবাসা হয়তো ছিল না, কিন্তু দেখা সাক্ষাৎ হতো এবং ফাংশনাল রিজনে হয়তো আলাপচারিত হয়ে যেত, হ্যাঁ, মানে রাজনীতির কারণে বা দেশের প্রয়োজনে। এই জায়গাটা সম্পূর্ণভাবে রহিত হয়ে গেল 21শে আগস্ট 2004 সালের পর থেকে। এখন সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত কি রায় দিল বা দিল না, তাতে করে এই যে ব্যবধান তৈরি হয়েছে সেটা তো আর লাঘব, সেটা তো আর কমে যাবে না, সেটা তো ঠিক হবে না। এবং বাংলাদেশের মানুষকে যদি সত্যিকার অর্থে রাজনীতির সুফল পেতে হয় আগামী দিনে, তাহলে এই যে সংঘাত এবং একজন আরেকজনকে হত্যা করার বা ধ্বংস করার যে সংস্কৃতির সূচনা হয়েছিল, এটার যদি একটা গ্রহণযোগ্য স্যাটিসফ্যাক্টরি একটা ফুল স্টপ, মানে বাংলায় যাকে বলে দাড়ি যদি না টানা যায়, তাছাড়া রায়ে তো কিছু যাবে আসবে না। যতদিন না 21শে আগস্ট গ্রেনেড হামলা, আমি যতক্ষণ না মনে না করবো যে আমাকে সম্পূর্ণভাবে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, এবং যতদিন আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা থাকবেন ভাববেন যে তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছিল, ততদিন পর্যন্ত আসলে শারমিন এটার আমি খুব ভালো কোনো ভবিষ্যৎ সামনে দেখি না। আবার একই সাথে তারেক জিয়া যদি লন্ডন থেকে ফিরে এসে কথার কথা বলছি যে আজকে পরিবর্তিত পরিস্থিতিতে নির্বাচন হয়ে তিনি যদি প্রধানমন্ত্রী হয়ে যান, আর তার মাথার পিছনে যদি থাকে যে এই 21শে আগস্টের জন্য আওয়ামী লীগ চিরকাল আমাকে দায়ী করবে এবং ধাওয়া করে বেড়াবে, তাহলে এই 5ই আগস্টের পরে আমার দলের শত শত কোটি কোটি নেতা কর্মীরা যেভাবে লাঞ্ছিত, নিষ্পেষিত, অত্যাচারিত, হত্যা, ধর্ষণের শিকার হয়েছে, অগ্নিসংযোগ, লুটের শিকার হয়েছে, আবার দ্বিতীয় আরেকটি ঢেউয়ের সূচনা ঘটবে। কারণ তিনি তো জেনে শুনে যারা তারা ধাওয়া করবে, যারা তার বিচার চাবে, তাদেরকে ছেড়ে দিবেন না। সুতরাং এই বাস্তবতাগুলোর কথা চিন্তা করতে হবে। তাহলে এটার কোনো অবসান নাই? না, অবসান নেই বলি না, অবসান থাকবে না কেন, অবসান আছে। আপনার অনুষ্ঠানে আমি বলেছি অবসান কোথায় আছে। দিনের শেষে যে কোনো একজনকে তার নিজের থেকে অনেক উপরে চলে যেতে হবে। এটার অনেক উদাহরণ আছে, আপনাকে আমি বলেছি তো যে আপনি যে নেলসন ম্যান্ডেলা এফডব্লিউ ক্লার্ককে তার সাথে উপরাষ্ট্রপতি করে সাউথ আফ্রিকা পরিচালনা করলো না, যাতে সাদা কালোর মাঝে আর সংঘাত না থাকে। অথচ নেলসন ম্যান্ডেলাকে কি করে নাই শ্বেতাঙ্গরা, কি এমন অত্যাচার করেনি, আপনি নাম শেষ করতে পারবেন না। 5ই আগস্টের পরে বেগম খালেদা জিয়ার একটা বক্তব্য, যেটিকে সজীব ওয়াজেদ জয়ও যেটাকে রেফার করেছিলেন, যে আমরা অতীতের কথা ভুলে গিয়ে প্রতিশোধের রাজনীতি করব না, এরকম একটা বক্তব্য বেগম খালেদা জিয়ার ছিল, এবং সেটাকে খুব ওয়েলকাম করেছিলেন সজীব ওয়াজেদ জয়, এবং একসাথে কাজ করার একটা 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 ইচ্ছা তিনি প্রকাশ করেছিলেন। কিন্তু তারপরে সেদিকেও আর এগুলো না। না শুনেন, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধুর নাতি, শেখ হাসিনার সন্তান। কিন্তু এটা বুঝতে হবে যে 21শে আগস্টের গ্রেনেড হামলায় যে 22 জন প্রাণ হারালো, আইবি রহমান সহ আরো অনেক ত্যাগী নেতাকর্মীরা যে মৃত্যুবরণ করলো, এবং শত শত নেতাকর্মীরা যারা গ্রেনেডের স্প্লিন্টার নিয়ে চলছে আর কি, হ্যাঁ, তারা তো শেখ হাসিনার পাশে ছিলেন। সুতরাং শেখ হাসিনা ওই বাস্তবতাকে ভুলে গিয়ে সবসময় যে একদম সজীব ওয়াজেদ জয়ের মতোই কিছু বলতে পারবে এমন কোনো কথা নাই। সেটা দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ যে সজীব ওয়াজেদ জয়ের চিন্তাটাকে আমি ছোট করব না, বড় করব না, কারণ যতক্ষণ ওনার মা সভানেত্রী, ততক্ষণ পর্যন্ত ওনার মার কাছ থেকে সিদ্ধান্তটা আসতে হবে। সুতরাং ওনার যে চিন্তাটা, সেটাকে আমি সসম্মানে একটা জায়গায় রাখতে চাই, কিন্তু প্রায়োগিক দিক থেকে শেখ হাসিনা যেটা চিন্তা করবেন, যেটা চাবেন, সেটাই তো হবে। আর এটা শুধুমাত্র আওয়ামী লীগের উপর চাপিয়ে দিলে তো হবে না। হ্যাঁ, এখানে যেটা বিবেচ্য বিষয় সেটা হচ্ছে শুধু আওয়ামী লীগের উপরে তো একটা দায়িত্ব দিয়ে দিলে হবে না। 21শে আগস্টের গ্রেনেড হামলা অনেকে জড়িত ছিল। এখন আমি মনে করি যে জনাব তারেক রহমানেরও দায়িত্ব আছে। তিনি যদি সত্যি এর সাথে জড়িত না থাকেন, তাহলে সেই জায়গাটা উনি কি নেতা থেকে নেতার পর্যায়ে পরিষ্কার করতে পারেন না? অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে ধরেন আমি যদি আপনার প্রতিবেশী হই এবং কোনোদিন দুটো বাড়ি পাশাপাশি থাকার কারণে ধরেন কোন একটা সমস্যা হলো, তো সেই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট ওয়ে কি, যে আমি কি আপনার কাছে বা আপনার স্বামীর কাছে সরাসরি গিয়ে বলতে পারি না যে প্লিজ ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি, এটা আসলে অনিচ্ছাকৃত, বা আমি জড়িত ছিলাম না, বা এটা সম্পূর্ণ একটা মিথ্যা। কিছু কিছু সমস্যা আছে আসলে এইভাবে পাল্টা বক্তব্য দিয়ে দিয়ে আসলে সমাধান করা যায় না, ডায়ালগের একটা জায়গা হতে হয়। এখন অবশ্যই যারা গ্রেনেডে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করছেন তারা তো আর ডায়ালগ ওপেন করবেন না,
তারা তো আক্রান্ত, তারা তো তারা তো রক্ত শুধুমাত্র দিয়েছেন, তারা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এইটুকু বললেও তারা হয়তো কখনোই মানবে না। তারা কখনোই তারা করবেন না, আমি এটা আশাও করি না, হতেই পারে না। জি আমাকে কেউ হত্যা করার চেষ্টা করছে, আমি কিভাবে ডায়ালগ করব? কিন্তু যিনি বলতে চাচ্ছেন যে তিনি এর সাথে জড়িত ছিলেন না, তিনি ওই মুক্তাঙ্গনের জায়গা বদল হয়েছে কি না হয়েছে ওইসব না বলে তিনি জাতীয় স্বার্থে যদি চাইতেন ডায়ালগ করতে পারতেন, আমি তাই মনে করি করতে পারতেন। ডায়ালগ আমরা গ্রহণ করব কি করবো না সেটা আরেক ব্যাপার। কিন্তু এই প্রতি 21শে আগস্টে আসলে উনি এর আগের 21শে আগস্ট উনি বোঝানোর চেষ্টা করছেন যে আমরা আমাদের সভা পরিবর্তন করে কি মুক্তাঙ্গন থেকে সরিয়ে নিয়ে 23 বঙ্গবন্ধু ইউনিটি, এটা তো ওনার বলার কোনো প্রয়োজন মানে নেই। এই বিষয়টা তারেক রহমানের কাছ থেকেই আসা উচিত বা আসা, হ্যাঁ, জাতি শুধু জানতে চায় আপনি ঘটনা ঘটিয়েছেন কি ঘটান নাই, জি এটাই আপনি এটুকুই। বলছেন। জাতি জানতে চায় আপনি গ্রেনেড হত্যাকাণ্ডের সাথে হামলার সাথে জড়িত কিনা। যদি আপনি জড়িত হন আসলে তিনি সেটা কেন তো অন্য বলবেন কথা। আমি জড়িত, যদি তিনি ধরলাম না, তিনি ইয়েস, জড়িত বা যদি ধরি এক্স্যাক্টলি তিনি না, জড়িত না, হ্যাঁ ইয়েস আপনি বলছেন জড়িত না, তো উনি যদি জড়িত না হন তাহলে উনি একটা ডায়ালগ শুরু করতে পারেন। উনি যদি জড়িত না হন উনি ডায়ালগ শুরু করতে পারেন। বঙ্গবন্ধু কন্যা তো তার মায়ের সমান বয়স, অসুবিধা নাই তো। কিন্তু সেই ডায়লগটা তো আপনাদের সময় কোনো জায়গা থেকেই ডায়লগটা করার সুযোগ দেওয়া হয় নাই, তখন তো আসলে কিছু সময় ডায়লগ না, চেয়েছে তখন যে ডায়ালগ তখন করতে বলা হয়েছে চেয়েছে সেটাও হত্যাকারীর সাথে না। খুনির সাথে কি সেটা শুনেন, আমি আপনাকে আচ্ছা একটা কথা বলি, একেবারে রূঢ় বাস্তবতাগুলা কি। বিএনপির রাজনীতি কি 15 বছর খুব পরিপক্ক হাত দিয়ে পরিচালিত হয়েছে? আমাদের রাজনীতি যেমন খুব পরিপক্ক হাত দিয়ে পরিচালিত হয়েছে বলে দাবি করতে পারি না, নাহলে তো আজকে এই অবস্থা হয় না। ঠিক একইভাবে বিএনপির রাজনীতি কি গত 15 বছর খুব পরিপক্ক হাত দিয়ে পরিচালিত হয়েছে? আমার তো মনে হয় নাই। এখন যদি পরিচালিত না হয়ে থাকে, যেখানে পরিপক্কতা নাই সেখানে ডায়ালগের কোনো গুরুত্ব নাই, যেখানে পরিপক্কতা নাই সেখানে বিইং লার্জার দেন ইয়োর সেলফ সেটারও কোনো গুরুত্ব নাই, তাহলে আসলে যেখানে ডায়লগ কি আসলে, পরিপক্কতা তাহলে নাই বিষয়টা সেখানে আসলে অমীমাংসিতই রয়ে স্যাক্রিফাইস যাচ্ছে এখানে। কম্প্রোমাইজের কোনো ব্যাপার নাই। জি আমি শুধু এতটুকু নতুন প্রজন্মের একজন হিসেবে বলতে পারি যে আপনার আমার দুজনেরই পোড়া কপাল, আমরা আজকে বাঙালি বাংলাদেশের, যে এই যে একটা সংঘাত, এই যে 21শে আগস্টের একটা মর্মান্তিক ভয়াবহ একটা দিন, যেদিন গ্রেনেডের মতো একটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে একেবারে বাংলাদেশের একটা গণতান্ত্রিক স্বাধীনতার দলকে সমূলে নির্মূল করে ফেলার চেষ্টা করা হয়েছিল, সেই ঘটনাটার কোনো সুরাই হলো না, এবং সেই ঘটনা আদৌ কোনো সুরাহা হবে কিনা জি এটা বোঝা যাচ্ছে না। জি আসি এবার একটু 15ই আগস্টের আগে সজীব ওয়াজেদ জয় তিনি ফেসবুকে বললেন যে 32 নম্বরে গিয়ে ফুল নিয়ে যেতে এবং মোমবাতি প্রজ্বলন করতে আহ্বান করলেন। রক্তচক্ষু ডক্টর ইউনূসের বা ইউনূস সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে, ভয়কে উপেক্ষা করে, ভয়কে জয় করে তিনি এমনটি বললেন। কিন্তু এই প্রশ্নটা আমি আগেও করেছি, আপনার কাছেও হয়তো করেছি, যে আমরা আগেও শুনেছি যে মিছিল করতে বা মানে এক রাস্তায় নামতে এরকম আহ্বান, হরতাল পালন করতে এরকম আহ্বান করেছেন, আপনাদের দলের পক্ষ থেকে করা হয়েছে। আমি এই প্রশ্নটা তখনও করেছি, এখনো করছি, যে মানুষ, যদিও আমরা 32 নম্বরে কিছু মানুষকে দেখেছি যারা হয়তো নিছক ভালোবাসা থেকে এসেছিলেন, কিন্তু মানুষ কেন আপনাদের ডাকে বা নেতার ডাকে সাড়া দিয়ে আসবেন যখন নেতারা কেউ তাদের সাথে নাই, নেতারা আসলে বিদেশে পলাতক আছেন বা যার যার মতো অবস্থানে আছেন, নিরাপদে আছেন, নিরাপদে থেকে নির্দেশনা দিচ্ছেন, কেন আসবে? না, আসবেন না তো, আসেন নাই তো। যেটুকু আপনি দেখছেন সেটা তো সাইবার ওয়ার্ল্ডে দেখছেন, ভার্চুয়াল ওয়ার্ল্ডে দেখছেন, এটা তো মাঠের বাস্তবতা না। বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তার জন্য তাদের নেতৃত্ব লাগে না। আমি কিছুদিন আগে আমার ফেসবুকে একটা ভিডিও দিয়েছি, সেখানে দুজন লোকের ভিডিওকে আমি আমার বক্তব্যের সাথে এডিটিং এর মাধ্যমে লাগিয়ে আমার বক্তব্যটা পেশ করেছি বঙ্গবন্ধু কন্যার উদ্দেশ্যে। একজন হচ্ছে জনাব সালমা হক, তিনি একজন বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসক, তার স্ত্রী, তাকে আলবদররা হত্যা করে 1971 সালে। তিনি ফুল দিতে গিয়েছিলেন বঙ্গবন্ধুর ধানমন্ডি 32 নম্বরে। আর আরেকজন মুরব্বী, তিনি একেবারে আওয়ামী লীগের সমর্থক কিন্তু কোনো পদধারী না, খুব সাহসী ব্যক্তি, তিনি ওই মবের ভিতরে ঢুকে গিয়েছিলেন। হ্যাঁ, আমি এখন, তারা তো আর কোনো নেতাকে দেখে আসেন নাই, তারা একেবারে ব্যক্তি ভালোবাসার জায়গা থেকে গেছেন। তাদের যে সাহসিকতা, আমি বলেছি যে আমার নিজের কাছে মনে হয় তার পায়ের কাছে আমার জায়গা আছে কিনা, মানে আই হ্যাভ মাই ডাউটস, বিকজ these are the people who make Bangladesh, these are the people who make this society, these are the people who make আওয়ামী লীগ, এবং these are the people who make বঙ্গবন্ধু immortal. বঙ্গবন্ধুর মূর্তি বঙ্গবন্ধুকে অমর বানায় না, হ্যাঁ, বঙ্গবন্ধুর নামে কোনো হল করা বঙ্গবন্ধুকে অমর বানায় না, এইসব লোক বঙ্গবন্ধুকে অমর বানায়। এইসব লোকের কারণে এই প্রজন্ম থেকে প্রজন্ম তরে মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসে। সুতরাং আপনি যে পলিটিক্যাল মুভমেন্ট চাচ্ছেন, অবশ্যই যদি নেতা যদি অন গ্রাউন্ড উপস্থিত না থাকেন কেউই নামবে না, এটা আমার স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কেউ নামেও নাই। কিন্তু বঙ্গবন্ধুকে যাতে যারা সম্ভব ভালোবাসেন তারা তাদের জায়গা থেকে, ক্ষুদ্র জায়গা থেকে তারা সম্মান ভালোবাসা দেখিয়েছেন, তারা সাধারণ ফেসবুকে মানুষের দিয়েছেন, মধ্যেও কাউকে কাউকে আমরা যেতে দেখেছি, তারপরে করেছেন, ঘরে বসে মিলাদ করিয়েছেন, করেছেন। হ্যাঁ, এখন ঘটনা হচ্ছে আমাদের হোল পয়েন্টটা তো এইটা, যে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগের জন্য সেফটিটা এপিটফ, অর্থাৎ তিনি না থাকলে আওয়ামী লীগ তো ভেঙে যাবে।
আমার ধারণা ঐক্য থাকবে না। হ্যাঁ, তো তাহলে ওনার নিরাপত্তাটাই সর্বাধিক গুরুত্বের ব্যাপার। সুতরাং উনি তো নিরাপদে আছেন এখন দিল্লিতে। আমরা মনে করছি যে যদি সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ টায়ারের যে লিডারশিপ যেটা এতদিন প্রিভেল করে ফেল করেছে, এটার জায়গায় যদি নতুন কোনো ধারণা আনা যায়, তাহলে আপনি আমূল পরিবর্তন দেখবেন, সাথে সাথে একটা পরিবর্তন দেখবেন। জি কিন্তু সেটা এখন আনার তো ইচ্ছা। এখন ধরেন অনেকদিন পরে, 1 বছর পরে আমরা এখন বললাম যে আমি নির্বাচনে যাব, যেতে চাই, 1 বছর পরে বললাম, তো তো হয়তো বা আরো 1 বছর পরে এই অনুভূতি, এই অনুধাবনটা তৈরি হবে যে সেকেন্ড মানে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে নেতৃত্ব সেটা পরিবর্তিত হওয়া দরকার। বা হুম জি, আমি হয়তো হয়তো সেই বুঝতে পারছি আপনাকে, অনুধাবনটা 1 বছর পরে হয়তো আসবে এরকম আপনি হয়তো বলছেন। লাগবে, হয়তো আরো 1 বছর আসি লাগতে একটু, পারে, আপনি 2 বছর বলছিলেন যে লাগতে আসলে পারে। যা দেখা গেছে শোক বা শ্রদ্ধা সেটা ভার্চুয়াল ওয়ার্ল্ডে বেশি দেখা গেছে। হ্যাঁ, আমরা দেখেছি অনেকেই আসলে ভার্চুয়াল ওয়ার্ল্ড মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি শোক শ্রদ্ধা জানাতে। তার মধ্যে শিল্পী, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা, খেলোয়াড়, গণমাধ্যম ব্যক্তিত্ব, সাংবাদিক অনেক মানুষ ছিলেন এবং তাদের মধ্যে একটা তালিকাও তৈরি করে কালচারাল ফ্যাসিস্ট আখ্যা দিয়ে তাদেরকে তাদের ছবি টাঙিয়ে সেখানে জুতা নিক্ষেপ করা হয়েছে। এরকম ঘটনা ঘটেছে এবং তাদেরকে অভিযোগ করা হচ্ছে যে এই যে শোক শ্রদ্ধা জানানো এটি হয়েছে টাকার বিনিময়ে। একটা সংখ্যাও বলা হচ্ছে কখনো কখনো যে 20,000 টাকার মতো টাকা দেওয়া হয়েছে। একটা অ্যাকাউন্টের একটা স্লিপও ঘুরছে ফেসবুকে। আপনি যেহেতু ভেতরের অনেক খবর রাখেন, জানেন বা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সাথেও আপনার পরিচয় আছে, কথাবার্তা আছে, এরকম কি আসলে কিছু আছে? আমি যেমন ধরেন কথা হয়েছে আমার আব্দুল নূর তুষারের সাথে, কথা হয়েছে আনিস আলমগীরের সাথে, তারা এই বিষয়টি অস্বীকার করেছেন যে এরকম কোনো টাকা পয়সা হয়নি। কিন্তু আচ্ছা কোথাও ভাই, থেকে হয়েছে কি, কোনো সমন্বয় কি হয়েছে আপনি জানেন? আচ্ছা আচ্ছা, প্রথম কথা ওই যে যেটা আপনার স্টেটমেন্টটা দেখাচ্ছে না, ওটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ওই ফরম্যাটের হুম স্টেটমেন্ট হয় না। স্ট্যান্ডার্ড ব্যাংকে তো আমারও অ্যাকাউন্ট ছিল, আপনারও ছিল, অনেকের ছিল। এটা একটা ভুয়া জিনিস টোটাল। আর নাম্বার টু কি, যে মানুষকে এত ছোট করার দরকার কি? মানে ধরেন শাকিব খান, সে বঙ্গবন্ধুকে সম্মান জানিয়ে একটা পোস্ট দিয়েছে, তার আপনি 20,000 টাকা দিয়ে পোস্ট দেওয়াতে পারবেন যদি সে বঙ্গবন্ধুকে ভালো না বাসে? এটা তো পাগল ছাগলের কথাবার্তা। ধরেন সাকিব আল হাসান, বিশ্বনন্দিত ক্রিকেট তারকা, সে বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট দেয়, আপনি যদি 20,000 টাকা দিয়ে পোস্ট দেওয়াবেন? ইটস সো ফানি। আপনি ধরেন ওখানে আরো অনেকে ছিল নাম করা, ধরেন আব্দুল নূর তুষার সাহেবের কথা যে আমি বলি, রিয়েলি আব্দুল নূর তুষারকে 20,000 টাকা দিয়ে পোস্ট দেওয়ানো যায়? যদি সে মনে প্রাণে বঙ্গবন্ধুকে ভালো না বাসে, সে দিবে পোস্টটা? এটা হয় কখনো? সুতরাং এগুলো যারা লেখে আর যারা এগুলো বিশ্বাস করে, তাদেরকে নিয়ে আমরা কেন এই অনুষ্ঠানে সময় নষ্ট করবো? হুম তার মানে কিন্তু কোনো সমন্বয় কি হয়েছিল যে এরকম পোস্ট দেওয়া হবে 15 আগস্টকে ঘিরে, এটা কি আপনি জানেন? সমন্বয় হতে পারে, সমন্বয় হতে পারে, কেন হতে পারবে না? আমার যেমন বন্ধু অনেকেই কালচারাল ফ্যাসিস্টদের ভিতরে আছে, হুম কালচারাল ফ্যাসিস্ট বলা হচ্ছে। আমি কি দলের একজন কর্মী হিসেবে ফোন করে বলতে পারি না? আমার কি একটা ক্রন্দন থাকতে পারে না হুম যে কি অবস্থা দেখো, আজকে বঙ্গবন্ধুকে সম্মান জানানো যাচ্ছে না? So, সেখানে আমার বন্ধু কি বলতে পারে না যে দোস্ত ঠিক আছে আমরা দিব পোস্ট? তো এই সমন্বয়ে পাপ কোথায়? সমন্বয়ে তো কোনো পাপ নাই। আমরা তো প্রথম দিন থেকে আপনার অনুষ্ঠানে একটা কথা মানে বলছি এখানে যে কোনো বাংলাদেশের, টাকা বিতরণের ঘটনা যেটি হচ্ছে সেটি শুনেন, দাবি করে এরকম কিছু হয়নি। দিনের শেষে রাজনীতিতে হুম মানুষের প্রেম, ভালোবাসা, আদর, সমর্থনের ভিক্ষা চাওয়ায় লজ্জার কিছু নাই। আপনার অনুষ্ঠানে একদম প্রথম দিন থেকে আমি বলছি, যেদিন থেকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, যে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সবচেয়ে বড় শক্তি হচ্ছে বিভিন্ন পর্যায়ের জনগণ, জনতা, যারা তার নীতি আদর্শে বিশ্বাস করে, বঙ্গবন্ধুরে ভালোবাসে, হুম তাদের কাছে আমাদের আহ্বান, মিনতি, ভিক্ষা সবকিছুই করতে হবে। এখন সেটাকে আপনি সমন্বয় বলেন, সেটাকে আপনি আহ, আহ, আত্মসমর্পণ করা বলেন, যে শব্দ দিয়ে আপনি এটাকে অলঙ্কৃত করতে চান, চলবে। এখানে কোনো পাপের কিছু নাই। জি, একটু আসি যে আরো কিছু মানে সম্প্রতি আমরা আরো কিছু ফোন আলাপ লিক হতে দেখছি। তখন প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বা 5ই আগস্টের আগে শেখ হাসিনার সাথে নেতাদের বিভিন্ন পর্যায়ে জাহাঙ্গীর কবির নানকের ফোন আলাপ শোনা গেছে। কদিন আগে তাপসের ফোন আলাপ দেখা গেল। আমি একটু নানক সাহেবের ফোন আলাপ নিয়ে একটু কথা বলি। সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছে, যে মিছিল, আওয়ামী লীগের মিছিল প্রসঙ্গে, মিছিল করবে কিনা, তালিকা দেওয়ার একটা প্রসঙ্গ আসছে। তখন শেখ হাসিনা জানতে চাচ্ছেন বিহারি পট্টির ভূমিকা কি, সেই প্রসঙ্গেও বলছেন এবং শেখ হাসিনা বলছেন তুমি আমাকে যা বলবা সত্যি কথা বলবা। এই কথাটা বলছেন কেন বা বলার প্রয়োজন হচ্ছে কি? কেন নেতারা কি আসলে মিথ্যা কথা বলেন নেত্রীর কাছে? মানে এই বিষয়টা আবার বিশেষ করে বলছেন শেখ হাসিনা, সেটি বক্তব্যে শোনা যাচ্ছে, মানে সেই ফোন হ্যাঁ, আলাপে। নেতারা খুব মিথ্যা কথা বলেন, খুব মিথ্যা কথা বলেন। এবং ওই বিহারি পট্টির কথা যেটা পুরো ওই কথোপকথনে শোনা গেছে, পুরোটাই মিথ্যা। হয় মিথ্যা, আর নাহলে তিনি সম্পূর্ণভাবে বাস্তবতা বিবর্জিত ছিলেন। 5ই আগস্টের সবচেয়ে বড় মারাত্মক ভূমিকা ওই এলাকায় কারা পালন করেছেন? বিহারিরাই পালন করেছে। উনি কিভাবে মনে করলেন যে বিহারিরা ওনার বন্ধু হয়ে যাবে? ওনার সাথে আমার এর আগেও একবার ওনার বাসায় দেখা হয়েছিল, উনি তো সিনিয়র নেতা, যেতেই হবে কেন তিনি বিভিন্ন মিথ্যা কাজে। কথা বললেন বা
বিভ্রান্তি। বললাম তো, হয় মিথ্যা নাইলে ওনার বাস্তবতা সম্পর্কে ধারণা হারিয়ে গিয়েছিল। উনি আমাকে নিজে বলেছেন যে আমি বিহারিদের বাথরুম বানিয়ে দিয়েছি, ল্যাট্রিন বানিয়ে দিয়েছি, হ্যান করেছি, ত্যান করেছি, তারা এখন আমাদের পক্ষে। নো, থিংস ডোন্ট ওয়ার্ক লাইক দ্যাট। দিস আর কাল্ট লাইক সিচুয়েশন। আপনি এত বাস্তবতা বিবর্চিত হওয়ার কোনো কারণ নাই। আপনার প্রতি একমাত্র অনুগত সত্তা আপনার দলের পরীক্ষিত কর্মী, নেতা। এর বাইরে কাউকে আপনার নিজের মনে করার কোনো প্রয়োজন নাই, এবং এর বাইরে কাউকে নিজের মনে করে কোনো কৌশলগত স্ট্র্যাটেজিক কোনো সিদ্ধান্ত নেওয়ারও কোনো সুযোগ নাই। এটা বোকামি। এবং আপনি এই টেলিফোনের সবচেয়ে বড় কথা যেটা খেয়াল করবেন, যে কোনো লোক তো বঙ্গবন্ধু কন্যাকে কোনো সাজেশন দেয় না, কোনো উপদেশ দিতে পারে না, শুধু তেল মারতেছে, শুধু তেল। মানে এখন যেহেতু নতুন প্রজন্মের, যেহেতু যেহেতু নতুন প্রজন্মের, যে মিথ্যাও বলবো না, অসত্য শব্দটা বলবো চাপাবাজি, শুধু চাপাবাজি আর তেল, এছাড়া কিচ্ছু নাই। কিন্তু একটা তথ্য তিনি দিচ্ছেন সেখানে, যেটি বলছেন যে বিহারীপট্টির ভূমিকা ভালো, কিন্তু সেন্টু কমিশনার জাতীয় পার্টির, তিনি হচ্ছেন কালপ্রিট, বলছেন রুট অফ অল এভিল। ওইটাকে মানে তখন শেখ হাসিনা বলছেন ওইটাকে পিক আপ করতে হবে। তিনি আবার বলছেন সবগুলাকে ছাইকা ধরতে হবে, মানে এরকম সিদ্ধান্ত, মানে এরকম একটা পরামর্শ দিচ্ছেন যে ছাইকা ফেলতে হবে। শেখ হাসিনা বলছেন জাতীয় পার্টিকে আর দরকার নাই, ওইটা জিন্দা লাশ, যেটাকে ডিস্টার্বিং এলিমেন্ট মনে হয় সবগুলোকে ধরে ফেলবো। মানে যখন গুরুত্ব থাকে তখন আসলে তাদের কাছে গুরুত্বপূর্ণ, আর গুরুত্ব হারালে জিন্দা লাশ বা ছাইকা ফেলার প্রয়োজন হয়। এরকম কি আসলে আমাদের মেথড? এখন জাহাঙ্গীর কবির নানক সাহেব তো ভালোই আছেন দূরে, ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। আমিও ভালোই আছি, দূরে আছি, কিন্তু ছাইকা তো ফেলতেছে আমাদের দলের নেতা কর্মীদেরকে। মানে আপনারা ছাইকা ফেলতে চাচ্ছিলেন, এখন আপনারা কি ছাইকা ফেলছেন? আমি ছাইকা ফেলার পক্ষপাতী কখনো নয়। আমি রাজনৈতিকভাবে মোকাবেলা করার পক্ষপাতী। আমি মনে করি মানুষকে ভালো লেখাপড়া শিক্ষা দিলে, ভালো যুক্তি দিয়ে কথা বোঝালে, 10 জনের ভিতরে হয়তো 4 জন আপনার কথা বুঝবেন না, 6 জন বুঝবে। তারপরে বাকি 4 জন আপনাকে হত্যা করতে আসবে না, তারা আপনার সাথে একমত হবে না। একটা সংহতির পরিবেশ বজায় রাখা যায়। হ্যাঁ, রাজনীতি এটাই। এটা তো বঙ্গবন্ধু করিয়ে দেখিয়েছেন। এখানে আরেকদিন কোনদিন অনুষ্ঠান রাখলে আপনাকে আমি বলবো, বঙ্গবন্ধু যে ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা অনেকে বুঝেই নেই। 72 সালে 10 জানুয়ারির পরে তিনি এই রাজাকার আলবদর আল শামসের ব্যাপারে যে সিদ্ধান্ত নিয়েছিলেন, এটা এক্সপ্লেন করে বলতে হবে। মানে এই মানুষটা কিভাবে এত ধীশক্তির মালিক ছিলেন, আমি মাঝে মাঝে আশ্চর্য হয়ে যাই। উনি হয়তো 15 আগস্ট হত্যা করা হয়েছে, ওনাকে আমরা হয়তো বুঝতে পারি নাই, হ্যাঁ, এবং বিভিন্ন পরিবেশ পরিস্থিতি হয়তো ওনাকে সহযোগিতা করে নাই, কিন্তু তার যে তার যে মানুষকে ভালোবাসার একটা শক্তি, এবং ভালোবাসাটা যে মানুষকে ইউনাইট করে, একতাবদ্ধ করে, এই শক্তি, এই বোধ আর তো কারো ভিতরে দেখছি না। এবং এখানে সবচেয়ে বড় মারাত্মক ব্যাপার হয়ে গেছে, জাতীয় পার্টির যে লাইবিলিটি হবে একদিন আওয়ামী লীগের জন্য, এটা তো আমার বাবা বহু বছর আগের থেকে বলতেছেন, আমরা বলতেছি, এবং প্রত্যেক পর্যায়ে পর্যায়ে আমরা বুঝতেছি। জাতীয় পার্টির রাজনীতি তো ব্যবসা ছাড়া আর কিছু ছিল না। এই জিএম কাদের তো ব্যবসা ছাড়া কিছু বুঝে না। আপনি আজকে একটা জিনিস বুঝবেন, যে জাতীয় পার্টির এমপি ছিল হুসেন মোহাম্মদ এরশাদের ভাইগনা ভাতিজারা। এই জিএম কাদেরের ব্যবসা করতে গিয়ে, নিজে আর তার স্ত্রীর টাকা পয়সা কামাই করতে গিয়ে, সব ভাতিজা ভাইগনা যেগুলো ইয়াংস্টার ছিল, তাদের সবাইকে পথে বসায় দিছে। হি ক্যান ডু এভরিথিং এন্ড এনিথিং। এবং উনি তো আমাদের একজন ট্রান্সজেন্ডার প্রার্থী ছিল, তার কাছে তিনি ইলেকশন হেরে গেছেন। এটা তো রংপুরে কারসাজি করে তাকে ইলেকশন জেতানো হয়েছে 2024 সালের 7 জানুয়ারিতে। তো তার মতো একটা ফালতু লোককে কেন জিতাইতে হবে, আমি তো ঠিক বুঝতেছি না। যে এই লোক আজকে আওয়ামী লীগের পক্ষে, এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, 2 দিন আগে বিপক্ষে বলতেছে, তার আগে আবার পক্ষে বলতেছে, এক একদিন এক এক কথা। সেই লোককে আপনি পলিটিক্যালি রিহেবিলিটেট করে, তো এখন সেন্টু না ফেন্টু, তাদেরকে তো আমার চেনার কথা না। আমি তো কমিশনার চিনি না, সেন্টুকে চিনবো কেন? আমি তো ঢাকায় রাজনীতি করি না। হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমরা যারা নিজস্ব শক্তিতে টিকে থাকতে পারতো, তাদেরকে গুরুত্ব না দিয়ে, যাদেরকে টিকিয়ে রাখতে হয় তাদেরকে গুরুত্ব দিতে গিয়েছি। এবং সেখানেই কিন্তু পলিটিক্যাল একটা যে ডিজাস্টার, টুডে উই আর ফেসিং দ্যাট। আচ্ছা, জিএম কাদের এখন কেন আওয়ামী লীগের পক্ষে কথা বলছে? আপনি বলছিলেন যে এখন কথা বলছে আওয়ামী লীগের পক্ষে, কেন জেলে যাবে? এখন একমাত্র তার সহায় হচ্ছে আওয়ামী লীগ। সাথে না থাকলে তো জেলে যাবে, ওকে তো ডিম থেরাপি দিবে নালে, সেটা তো বাঁচার জন্য সে কথা বলতেছে। মানে আওয়ামী লীগের পক্ষে কথা বলে জেলে যাবে না? হ্যাঁ, আওয়ামী লীগের পক্ষে কথা বললেই তো জেলে যায় মানুষ। সে ভাবছে যে আওয়ামী লীগের পক্ষে কথা বলে আওয়ামী লীগকে যদি পলিটিক্যাল আইডেন্টিটি ফিরিয়ে নিয়ে আসা যায়, তাহলে সে একটা পলিটিক্যাল ডিফেন্স পাবে। কারণ বাংলাদেশে তো এখন সে একটা নিগৃহীত মানুষ, তাকে 2 পয়সার মূল্য কেউ দেয় না। নোবডি কেয়ারস অ্যাবাউট হিম। সে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে, সে তার দলে যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারিকে যে মানালো সাধারণ সভা, এটা দিস ওয়াজ এ গুড ডিসিশন। তো সেটা আরো আগে নেওয়া যেত। হ্যাঁ, কিন্তু এখন
ডক্টর শামীম সরি ব্যারিস্টার শামীম হিজ এ গুড পলিটিশিয়ান, হি টক্স রিয়েলি ওয়েল, আমি তাকে খুব রেসপেক্ট করি, আমাদের সম্পর্ক খুব ভালো। কিন্তু ও বেচারা এখন এই ডুবে যাওয়ার পথে এসে এখন কতটুকু স্যালভেজ করতে পারবে? জি। হ্যাঁ, সো সেই দল আবারও ভেঙেছে একদম মানে